হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের আলোচনার বিষয় হলো হেলেন অফ ট্রয়। হেলেন অফ ট্রয় এই নোভেলটি ইংলিশে লেখা হয়েছিল। লেখক মার্গারেট জর্জ। ইংলিশে হেলেন অফ ট্রয় প্রকাশিত হয় 2007 সালে। আজকে আমরা এই হেলেন সম্পর্কে জানব, তার গল্প আমরা জানব। গ্রিক মাইথোলজিতে এর নাম হেলেন। এই মহিলার নাম ছিল হেলেন। অনেক সময় বলা হয় হেলেনা, আবার অনেক সময় বলা হয় বিউটিফুল হেলেন, অনেক সময় আবার বলা হয় হেলেন অফ আর্গস, আবার কখনো কখনো বলা হয় হেলেন অফ স্পার্টা। একই মহিলাকে এত নামে ভূষিত করা হয়। হেলেনকে নিয়ে নানা কাহিনী রয়েছে। এই হেলেনকে নিয়ে আমরা যে তথ্য পাই সেগুলো বিভিন্ন আর্কিওলজিক্যাল সার্ভে থেকে হয়েছে, ঐতিহাসিক উপাদান থেকে হয়েছে। সেখানে বিভিন্ন মতভেদ রয়েছে। আমরা এই গল্পের তথ্যের সঙ্গে হেলেন সম্পর্কে অন্য গল্পের তথ্যের আলাদা হতে পারে সেটা আগে বলে নিচ্ছি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আলোচিত যে নারী, তার নাম হেলেন। হেলেনকে নিয়ে তাই দুনিয়ার মানুষের অপার কৌতূহল। কে ছিলেন তিনি? প্রথমে তিনি ছিলেন স্পার্টার রাজকন্যা, তারপর হলেন স্পার্টার রানী। রাজকন্যা থেকে একই রাজ্যের রানী হলেন কেমন করে? একদিন ট্রয়ের রাজপুত্র প্যারিস অপহরণ করে নিয়ে গেলেন স্পার্টা থেকে ট্রয়ে। হেলেনকে অপহরণ করে নিয়ে চলে গেলেন ট্রয় নগরীতে। তারপর ইতিহাস বিখ্যাত গ্রিক আর ট্রয়ের যুদ্ধ শুরু হয়। যুদ্ধের পর কি হলো হেলেনের? এই উপন্যাসটির পাতায় পাতায় ছড়িয়ে আছে হেলেনকে নিয়ে গ্রিক পুরাণের রোমাঞ্চকর সব কাহিনী, এবং আমার এই গল্প বলার মধ্য দিয়ে এসব প্রশ্নের উত্তরের সমাধান খুঁজে পাওয়া যাবে। এ তো 3000 বছরেরও আগের কথা। মাত্র একজন নারীকে উদ্ধার করতে এজিয়ান সাগর পাড়ি দিল 1000 জাহাজ। তখনও দুনিয়ার সেরা সুন্দরী হিসেবে তাকেই মনে করা হতো। যদিও এই সৌন্দর্যের কারণেই সুখী হতে পারেননি তিনি। তার জন্য ট্রয়ের যুদ্ধক্ষেত্রে প্রাণ দিল হাজার হাজার যোদ্ধা। ধুলোয় মিশে গেল সুখী ও সমৃদ্ধিশালী একটি জনপদ ট্রয়। সেই তিনি হচ্ছেন হেলেন। হেলেন শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ টর্স শব্দ থেকে। তবে গ্রিক ভাষায় হেলেন শব্দের মূল অর্থ হচ্ছে জ্বলন্ত কিছু। গ্রিক সাম্রাজ্যের লোকেরা তাকে ডাকত হেলেনা বলে, কারণ হেলেন শব্দটি পুরুষবাচক। স্পার্টার দক্ষিণ পূর্বের থেরেপনিতে হেলেনের মন্দির পাওয়া গেছে 1833 সালে এবং 1841 সালে। কারো মন্দির পাওয়ার মানে হলো এক সময় তাকে পুজো করা হতো। পুজো তো আর দেবদেবী ছাড়া নশ্বর মানুষকে করা হতো না। তা সেই মানুষটা যতই ক্ষমতাবান হোক না কেন, স্পার্টার মানুষ হেলেনকে দেবী হিসেবেই পুজো করত। যদিও জিউস কন্যা হিসেবেও হেলেনের একটা আলাদা পরিচিতি ছিল। হেলেনের মন্দির নিয়ে বিস্তর গবেষণা করে প্রত্নতত্ত্ববিদদের ধারণা হেলেন ছিলেন উর্বরতা আর নিরামিষের দেবী। অনেকে আবার মনে করেন হেলেন নামে কেউ ছিলেনই না। দেবী আফ্রিদিতেই হেলেন নাম নিয়ে মর্তে নেমে এসেছিলেন। তারপর আশ্রয় নিয়েছিলেন স্পার্টার রাজা টিন্ডারাসের প্রাসাদে। হেলেনের মন্দির যখন আবিষ্কৃত হয়েছে তখন ট্রয় নগরীও আছে নিশ্চয়ই। ট্রয় নগরীটা কোথায় ছিল? গ্রিক ভাষায় ট্রয়কে বলা হয় ত্রাইয়া বা ইলিয়ন। প্রাচীন গ্রিসের অনেক মহাকাব্যেই ট্রয়ের উপস্থিতি দেখা যায়। হোমারের 2 মহাকাব্যের একটির নাম ইলিয়াড, অন্যটির নাম অডিসি। এই দুটোতেই এই ট্রয়ের কথা রয়েছে। ইলিয়াডের অনেকখানি অংশ জুড়ে আছে ট্রয়। তবে হোমারের কাহিনীতে কল্পকাহিনীর পরিমাণ এত বেশি ছিল যে অনেকে মনে করতেন বাস্তবে ট্রয় নামে কোনো নগরের অস্তিত্বই ছিল না। ধ্বংসপ্রাপ্ত এ নগরীকে খুঁজে বের করে হেনরিক স্লাইম্যান নামে এক জার্মান ব্যবসায়ী এই ধ্বংসপ্রাপ্ত নগরীকে খুঁজে বের করেন। ট্রয়ের তুর্কি নাম ত্রুভা। তুরস্কের আনাতোলিয়া অঞ্চলের হিসারলিক নামক জায়গায় এর অবস্থান। অর্থাৎ এখনকার হিসারলিক শহরটাই হচ্ছে প্রাচীন ট্রয় নগরী। তুরস্কের কানাক্কাল প্রদেশের সমুদ্র সৈকতের কাছে এবং আইডা পর্বতের নিচে দারদানেলিসের দক্ষিণ পশ্চিমেই হিসারলিক শহর। 1998 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত হয় এই ট্রয়। ইতিহাসবিদদের মতে হোমার ছিলেন সর্বকালের একজন সেরা সাহিত্যিক। প্রাচীন কবি আর্কিলোকাস, আর্কম্যান, টাইরিসিয়াস, ক্যালিসান এবং 6ষ্ঠ শতকের কবি সাপ্পোর এরা সবাই অনুসরণ করেছিলেন হোমারকে। মধ্যযুগে
যে অ্যাকাউন্ট অব দ্য ডিস্ট্রাকশন অফ ট্রয় নামে একটি লাতিন সারাংশ ইউরোপে পরিচিত হয়ে ওঠে। এর রচয়িতা ছিলেন ড্রেয়াস ফ্রিজিয়াস। এই সমস্ত মানুষ এবং বিভিন্ন উপাদান, বিভিন্ন লেখালেখির মাধ্যমে ট্রয় নগরীর সত্যতা ফুটে ওঠে। আইডা পর্বতে সৌন্দর্য বিচারক প্যারিস যখন সিদ্ধান্ত নিতে পারছিলেন না সোনার আপেলটিকে কাকে দেবেন, তখন নাকি আফ্রোদিতি ওই আপেলটাকে আয়না বানিয়ে ফেলেন। সেই আয়নায় ভেসে ওঠে হেলেনের মুখ, আর হেলেনের মুখ দেখেই বিমোহিত হয়ে যান প্যারিস। আফ্রোদিতি প্যারিসের মনের অবস্থা বুঝতে পেরে মুচকি হাসেন। জানতে চান, এই হেলেনকে চাও প্যারিস একান্ত নিজের করে? যুবক প্যারিসের কাছে তখন কোনো ভূখণ্ডের অধিপতি, তা সে যত বিশালই হোক, এবং বিপুল জ্ঞানের অধিকারী হওয়ার চেয়ে হেলেনকে নিজের করে পাওয়াটাই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এটাই ছিল স্বাভাবিক, তারুণ্যের ধর্মই তো প্রেম। যুবক প্যারিস সে প্রেমকেই প্রাধান্য দিয়েছেন, আর হেলেন হয়েছেন আফ্রোদিতির হাতের পুতুল। যেমন ইচ্ছে তেমন ব্যবহার করেছেন তিনি হেলেনকে। তবে কি দেবী হয়ে অর্ধদেবী হেলেনকে ঈর্ষা করতেন আফ্রোদিতি? কেউ কেউ বলেন হেলেন নাকি চূড়ান্ত জয়লাভের আগে গ্রিকদের সাহায্য করেছিলেন। যে রাতে গ্রিকরা ট্রয়ে ঢুকে তাণ্ডবলীলা চালিয়েছিল, সেই রাতে ট্রয়ের প্রাচীরের বাইরে হেলেনের সংকেতের অপেক্ষায় ছিল গ্রিকরা। পুরো ট্রয় যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, ঘুমে বিভোর হয়, তখন ট্রয়ের রাজপ্রাসাদের ছাদ থেকে আগুনের সংকেত দিয়েছিলেন এই হেলেন, যাতে বিনা বাধায় ঢুকতে পারে গ্রিকরা। আবার ইলিয়াড মহাকাব্যে আমরা দেখতে পাই অন্য কথা, সেখানে অডিসিয়াস এই আগুনের সংকেত দিয়েছিলেন। সে যাই হোক, ব্রোঞ্জ যুগের শেষ দিকে ইউরোপ ও এশিয়ার শক্তিশালী রাষ্ট্র ছিল ট্রয়। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যুদ্ধবিদ্যা সবকিছুতেই ট্রোজানরা হয়ে উঠেছিল ইউরোপের ঈর্ষার কারণ। যুদ্ধের পর ধ্বংসের সঙ্গে সঙ্গে হারিয়ে যায় ট্রোজানদের গৌরব করার মতো সবকিছু। লুট হয় ট্রয়, লুট করা সম্পদ নিয়ে যাওয়া হয় গ্রিকরা এগুলো নিয়ে যায়। সুদীর্ঘ সময় ধরে দুনিয়ার মানুষের অগোচরেই থেকে যায় ঐশ্বর্যশালী এই নগরী। শেষে 1822 সালে চার্লস ম্যাকলার্ন ট্রয়ের অস্তিত্ব খুঁজে পান, আর 1833 সালে তো জার্মান প্রত্নতত্ত্ববিদ হেনরিক স্লাইম্যান মাটি খুঁড়ে তো তা ট্রয়কে বের করেন। হেলেনের জন্য ট্রয় আর গ্রিসের যুদ্ধ যে হয়েছিল সেটা নিয়ে কারো মধ্যেই আর দ্বিমত থাকলো না। সে যুদ্ধে কতজন মারা গিয়েছে? কারো মতে সংখ্যাটা হবে 50,000-এর বেশি, কারো মতে 1 লক্ষ। তবে ওই যুদ্ধে হেলেনের কোনো কূটনৈতিক তৎপরতা ছিল না, কেবল ওই নীরব দর্শক হিসেবে ছিলেন তিনি। হেলেন নিজে কোনো সিদ্ধান্ত নেননি, এমনকি নিজের ব্যাপারেও যদি কোনো সিদ্ধান্ত তিনি নিতেন তবে হয়তো কাহিনী অন্যরকম হতো। কিন্তু কেন? কারণ একটাই, দেবতারা চাননি। দেবতারা তখন কেবল ট্রয়ের ধ্বংসই চেয়েছিলেন। ট্রয়ের ওপর দেবতাদের এত আক্রোশ কেন ছিল? রাজা প্রায়াম তো নিয়মিত দেবরাজ জিউসের পুজো দিতেন। দেবী আফ্রোদিতিও ছিলেন ট্রয়ের পক্ষে। তবে কি হলো? কারণটা সম্ভবত ইউরোপিয়ানদের ঈর্ষা। অন্য কোনো জাতি ইউরোপিয়ানদের চেয়ে শক্তিশালী হোক, সেটা ইউরোপিয়ানরা চাইতো না। তাছাড়া ট্রয় তখন বেশ সম্পদশালী রাষ্ট্র ছিল। ট্রয় লুট করতে পারলে বিপুল লাভবান হওয়া যাবে। গ্রিসের সৈন্যদের ওই সম্পদের লোভ দেখিয়ে যুদ্ধে যাওয়ার জন্য উৎসাহিত করা হয়। দরিদ্র সৈন্যরা সম্পদের লোভে যুদ্ধযাত্রায় শরিক হয়। হেলেন ছিল একটা উপলক্ষ মাত্র। হেলেনকে সামনে রেখে গ্রিসের রাজারা এজিয়ান সাগর পাড়ি দেন ট্রয় লুট করতে। অ্যাগামেমনন তো পুরো ট্রয় রাজ্যটাকেই দখল করতে চেয়েছিলেন। তখনকার গ্রিসের রাজাদের অনেক উপপত্নী ছিল। হেলেনের জন্য রাজা মেনেলাউসের এতখানি আকুতিও একটা বাহ্যিক ব্যাপার ছিল। হেলেনের জন্য তার হৃদয়ে কোনো টান ছিল না। টানটা দেখানো হয়েছে কেবল ট্রয়ের সম্পদের জন্য। এই মেনেলাউস হেলেনের স্বামী ছিলেন আর অ্যাগামেমননের ভাই ছিলেন। এই মেনেলাউস অ্যাগামেমননকে যুদ্ধে যাওয়ার জন্য রাজি করিয়েছিলেন ট্রয় নগরীর লোভ দেখিয়ে। তাহলে দেবতারা এলেন কোথা থেকে? দেবতাদের ঢাল হিসেবে রাখা হয়েছে। ধর্মান্ধ মানুষ সব যুগেই ছিল, তাই দেবতাদের দোহাই দিয়ে এবং তাদের আশীর্বাদ ও অভিশাপের সুযোগ নিয়ে সাধারণ সৈন্যদের বশ করা যেত সহজভাবে। তেমনি ইতিহাসে নিজেরা লোভী হবেন সেই ব্যাপারটাকে আড়াল করতে তাদের সুবিধা হয়েছে। যদিও হেলেন এবং ট্রয় ও গ্রিসের উপাখ্যান নিয়ে অনেক কাহিনী, নাটক, উপন্যাস লেখা হয়েছে এবং এসব কল্পকাহিনীতে ছিল প্রচুর
গল্পের উপাদান। এসব অদ্ভুত এবং আজব ধরনের গল্প সহজে আকৃষ্ট করেছিল মানুষকে, হাজার বছর ধরে আকৃষ্ট করে চলেছে। এবার আমরা জেনে নেই যে হেলেনের শেষ পরিণতি কি হয়েছিল। এই নিয়েও দ্বিমত রয়েছে বা নানান মতবাদ রয়েছে। হেলেন স্পার্টাতে ফিরে যায় মেনেলাউসের সঙ্গে, কারণ ট্রয় নগরী তখন গ্রিকরা জয় করে ফেলেছে। বলা হয় যে মেনেলাউসের যে রাজ্য স্পার্টা, সেখানে আজীবন বাকি জীবনটা হেলেন সুখে দাম্পত্য জীবন কাটিয়েছেন। অন্য গল্প অনুসারে হেলেন বিধবা হবার পর তার সৎ ছেলেদের দ্বারা তিনি বিতাড়িত হয়ে রোডস এ পালিয়ে যান। সেখানে রোডসের রানী পলিক্সো, সেই পলিক্সো তাকে ফাঁসি দেন। ট্রয়ের যুদ্ধে পলিক্সো এর স্বামী টেলেপোলেমাস এর মৃত্যু হয়। এই ট্রয়ের যুদ্ধের কারণ হিসেবে পলিক্সো হেলেনাকে দায়ী করেন এবং তারই প্রতিশোধ নিতে হেলেনাকে মৃত্যুদণ্ড দেন এই পলিক্সো। এরকম আরও মতামত ছড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।